আমি রতন চক্রবর্তী রাজনীতির অ আ ক খ এবিসি অফ পলিটিক্স প্রোগ্রামে আবার এসেছি। আমি গতদিন প্রোগ্রাম যেখান থেকে শেষ করেছিলাম তখন একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল যে বাংলার মানুষ সিপিএমকে পছন্দ করে না কেন। আমি বলেছিলাম, যেহেতু সময় সংক্ষেপ ছিল, আমি বলেছিলাম আজকে আমি সেই প্রশ্নের উত্তর দেব। আমি জিডিপি নিয়ে আলোচনা করব, কারণ রাজনীতি করতে গেলে জিডিপিটা একটা রাজনৈতিক কর্মীর জানা উচিত। আমি বলেছিলাম যে আজকে ডলার এবং রুপির যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা। তা শুরু করছি আমার প্রোগ্রাম। আমাকে এর আগের দিন একটি মেয়ে প্রশ্ন করেছিল যে দাদা, সিপিএমকে এখন মানুষ পছন্দ করে না কেন। আসলে একটা জিনিস জানতে হবে যে ৩৪ বছর বামপন্থীরা সরকারে থাকার পরে বামফ্রন্টের নেতৃত্বে একটা সরকার ছিল যার মূল শরিক ছিল সিপিএম। সেই ৩৪ বছরের শাসন শেষ হওয়ার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ বছরের সরকার দেখার পরে মানুষ দুটো সরকারের মধ্যে একটা কম্পেয়ার করার সুযোগ পেল কাজে। যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন ৫ বছরে, কিংবা পরবর্তীকালে আরো ৩ বছর যদি যোগ করি ৮ বছরে, আর গত ৩৪ বছর ধরে সিপিএম কি কি কাজ করেছে। মানুষের কাছে ব্যাপারটা খুব স্পষ্ট। মানুষ দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই কতগুলো প্রকল্প বাংলার মানুষের সামনে তুলে দিলেন, যে প্রকল্পগুলো দিয়ে গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তফসিলি জাতি উপজাতিভুক্ত মানুষ, এক কথায় কমন পিপল, তারা নতুন করে আবার বাঁচার একটা সুযোগ পেলেন। আমি উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসেই কন্যাশ্রী প্রকল্প চালু করলেন। অর্থাৎ একটা মেয়ে 18 বছর স্কুলে পড়ার পরে তার যখন পড়া শেষ হয়ে যাবে তিনি 25,000 টাকা পাবেন। তা দিয়ে তিনি হয় ফার্দার স্টাডিজের সেই টাকাটা ব্যবহার করবেন, আর যদি বাবা মার অবস্থা খারাপ হয়, যদি মেয়েকে বিয়ে দিতে চান, তাহলে সেই 25,000 আর সঙ্গে যুবশ্রী, সঙ্গে রূপশ্রীর প্রকল্পে 25,000 টাকা যোগ করলে 50,000 টাকা দিয়ে বাবা মা মেয়েটার একটা বিবাহের বন্দোবস্ত করতে পারে। এই কন্যাশ্রী প্রকল্প মনে রাখতে হবে, এটা এমন একটা প্রকল্প যেটা ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রিসিয়েটেড, ইউনেস্কোর দ্বারা অ্যাপ্রিসিয়েটেড, যার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছে। মানুষ দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কাজ করতে পারে, আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী এই কন্যাশ্রী প্রকল্প চলছে, তাহলে ৩৪ বছরে বামপন্থীরা এই সরকার এই কাজটা করতে পারলেন না কেন। মানুষ দেখলো, বিশেষ করে শিক্ষক সমাজ, যারা মায়না পেতেন 1 তারিখের মায়না যারা পেতেন কখনো 10, কখনো 15, কখনো 20 তারিখে, তারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসেই ঘোষণা করলেন শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড, যারা একটা জাতিকে তৈরি করে, সেই শিক্ষকদের মায়না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 1 তারিখের মধ্যে শিক্ষকদের মায়না দিতে হবে, এবং শিক্ষকদের মায়না 1 তারিখে হয়, এখন মাসের শেষেই হয়। একটা ছাত্র বা ছাত্রী ক্লাস 9-এ উঠলে তার সুবিধার জন্য তিনি সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে একটা করে সাইকেল তিনি তুলে দিলেন। বছরের পর বছর দিয়ে যাচ্ছে, ছেলেটা সেই সাইকেল নিয়ে স্কুলে যায়, তার পরিশ্রম কম হয়, বাড়িতে আসে
সন্ধ্যার পরে মাস্টারমশাইয়ের কাছে পড়তে যায়, আবার সেই সাইকেল সকালবেলা বাবা সকালবেলা ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বাজারে যান, তাড়াতাড়ি বাজার করে আনেন, নিজে অফিস যান, ছেলেমেয়েরা খেয়ে স্কুলে যায়। এই যে সুযোগ, এই সুযোগ কেন বামপন্থীরা দিতে পারে? তফসিলি জাতি উপজাতিভুক্ত মানুষেরা 60 বছর বয়স হলেই তারা 1000 টাকা করে পেনশন পান, গ্যারান্টেড। কেন বামপন্থীরা এই কাজ করতে পারেননি? তাহলে বামপন্থীদের মনে রাখবে কেন? তারা তো কম্পেয়ার করা শুরু করেছে, তারা তো কম্পেয়ার করে দেখেছে শিক্ষা ব্যবস্থায় 1 পয়সা দিতে হবে না। যিনি প্রবর্তন করলেন তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। হসপিটালে গেলে 1 পয়সা দিতে হবে না, এই জিনিস যিনি প্রবর্তন করলেন বাংলায়, তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। হসপিটালে ওষুধ যদি কারোর কোনো কারণে কিনতে হয়, ফেয়ার প্রাইস মেডিসিন সব করে দিলেন, যেখানে 70% থেকে 50% পর্যন্ত, লোয়েস্ট 50% ডিসকাউন্ট। কলকাতার সমস্ত হসপিটালে দেখবেন 70, 71, 72, 73% ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায়। ফেয়ার প্রাইস মেডিসিন সব করলেন, কেন বামপন্থীরা কাজ করতে পারলো না? আজকে আপনি স্বপ্নে ভাবতে পারেন একটা মানুষের বাইপাস সার্জারি হবে, বিনে পয়সায় বাইপাস সার্জারি হয়েছে। কি তোমরা দেখোনি? এই আমার পাড়ার পাশেই, আমি একটা নাম বলি বলে, অজয় বলে একটি ছেলে বিনে পয়সায় বাইপাস সার্জারি করলো। শুধু এরকম অজয় না, পশ্চিমবাংলার হাজার হাজার অজয়, হাজার হাজার বিজয়, যারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য নীতি তার সুযোগটা তারা পাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, একটা শিশু যদি জন্মায় কোনো কঠিন রোগ নিয়ে, সে হার্ট ফুটো হোক কিংবা অন্য কোনো ডিজিজ হোক, বিনে পয়সায় তার ট্রিটমেন্ট করা হয়। এই বন্দোবস্ত যিনি করলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার মামাটি মানুষ সরকার। 2 টাকা কেজি চাল, খাদ্যসাথী প্রকল্প, 2 টাকা কেজি চাল। আজকে প্রত্যেকটা রেশন দোকানে 2 টাকা কেজি চাল মানুষ পাচ্ছে। এ তো অস্বীকার করার জায়গা নেই। তাহলে মানুষ তার অভিজ্ঞতার নিরিখে দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন এগুলো করতে পারে, আমার সিপিএম এর বন্ধুরা তাদের যখন 34 বছরের সরকার ছিল, মনে রাখতে হবে তখন এফআরবিএম এর এই রেস্ট্রিকশনটা আসেনি। তার আগে তারা অন্য জায়গা থেকে লোন করার সুযোগ তাদের ছিল সরকারের। এ সরকারের হাতে তাও নেই। 36টা প্রকল্প দিলেন প্রথম, এখন সেটা 66, আরো 5 যুক্ত হয়েছে। 71টা নতুন প্রকল্পের মাধ্যমে মানুষ কোনো না কোনোভাবে, প্রান্তিক মানুষেরা তারা আজকে উপকৃত। ভারতবর্ষের কোন স্টেট আছে যে স্টেটে কারোর যদি পকেটে পয়সা না থাকে, তার বাবা মা যখন মারা যায় তখন তার মাথা ঠিক থাকে না? কোথায় পাবো সৎকারের পয়সা? কোথায় পাবো কবরস্থানে নিয়ে যাওয়ার পয়সা? তাই গ্রামের মানুষ, শহরের মানুষ, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা সমব্যথী প্রকল্প আনলেন, যে তুমি তখন হয়তো কারোর থেকে 2000 টাকা নিয়ে সে সৎকারটা করলো, কিংবা কবরস্থানে কবর দিল তার বাবা বা মায়ের। পরের দিন সকালবেলা ওই শ্মশান ঘাটের স্লিপটা সে কাউন্সিলর কিংবা পঞ্চায়েতকে দিলে, মিউনিসিপ্যালিটির অফিস বা পঞ্চায়েত অফিস থেকে তাকে 2000 করে টাকা দেওয়া হয় তার বাবা মা মৃত্যুর প্রাথমিক পোড়ানো কিংবা কবর দেওয়ার খরচের জন্য। বাংলার মানুষ ভাবছে যে সারা পৃথিবীতে যার এক্সাম্পল নেই, সারা পৃথিবীতে যে উদাহরণ পাওয়া যাবে না, আমার ভারতবর্ষের একটা স্টেটে এই জিনিস নেই, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। বেকার যুবক গতিধারা প্রকল্পে তারা ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়ি চালিয়ে তার সংসার তিনি প্রতিদিন চালান। এই ব্যবস্থাটা যিনি করে দিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অতগুলো প্রকল্প বলতে গেলে আমার এই অনুষ্ঠানে পুরো ওই প্রকল্পগুলোই বলতে হবে, এতগুলো শুধু বলতে চাই না। আমি শুধু বলতে চাই
শিক্ষা, স্বাস্থ্য এই দুটোকে কমপ্লিটলি ফ্রি। সামাজিক উন্নয়ন প্রকল্প, ভাবতে পারেন যদি কোনো হ্যান্ডিক্যাপ ছেলে মেয়ে কারোর থাকে, তার যদি 50% হ্যান্ডিক্যাপ এই সার্টিফিকেটটা থাকে, তাকে 1000 টাকা করে পেনশন দেওয়া। এই পশ্চিমবাংলার একমাত্র সরকার, যে সরকার গরিব মানুষের কথা ভেবে এই কাজগুলো তারা বাস্তবে রূপায়ণ করে চলেছে বছরের পর বছর, ফর লাস্ট 8 years at least, if not more। সামনে 21 আবার নির্বাচন। তাই আপনাদের বলছি যে মানুষ এমনি সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নেয়নি। সিপিএম মানেই, মানুষের একটা ধারণা ছিল সিপিএম মানেই কোনো কিছু হলো, বাড়িতে পাশের বাড়ির সাথে ঝগড়া, ডেকে নিয়ে আসো পার্টি অফিসে, পার্টি অফিসে বিচার হবে। যারা আদালতটাকে নিয়ে এলো পার্টি অফিসের মধ্যে, তাদের কথা মানুষ ভাববে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে, এক ভাই চলে গেল সিপিএম এর জোনাল অফিসে কিংবা পার্টি অফিসে, ব্রাঞ্চ অফিসে। যে চলে গেল, সিপিএম দেখলো এই ভোটটা আমার কনফার্ম করতে হবে, তার ফেভারে দাঁড়ালো, আর এক ভাইকে বঞ্চিত করলো। এই জিনিস মানুষের নিত্য অভিজ্ঞতা, তারা 34 বছর ধরে এই জিনিসটা দেখেছে। শেষের দিকে আবার সিপিএম আরো কায়দা করলো, এক ভাই যদি অমিতাভ নন্দীর দিকে চলে যায়, আর এক ভাই দেখলো আমি তো গাড্ডায় পড়ে গেলাম, তখন সে চলে যেত সুভাষ চক্রবর্তীর দিকে। সিপিএম এর মাঝখান থেকে হলো ও আমার, ও আমার। সুভাষ দাও বলবে সিপিএম কে ভোট দাও, একে আবার অমিতাভ নন্দী বলবে সিপিএম কে ভোট দাও। বিরোধটা জিয়ে রাখলো, দুজন দোষী বেরোলো, সমস্যা মিটলো না। অর্থাৎ হোল সোসাইটিটাকে, পুরো গ্রাম বাংলাকে, শহরতলিতে যারা সোসাইটিটাকে টোটালি পলিটিসাইজ করলো, তাদেরকে বাংলার মানুষ দেখেছে। ফলে বাংলার মানুষ আর সিপিএম কে বিশ্বাস করতে রাজি নয়। কেন পারলো না সিপিএম বলুন তো? আমি এই উত্তর 24 পরগনা জেলার এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি, একটা ব্লক নেই। আপনি চলে যান বনগাঁ, চলে যান বসিরহাট, চলে যান হাসনাবাদ, চলে যান ইটিন্ডাঘাট, আপনি এখান থেকে বসে আপনি চলে যান বাঁশদ্বনিক, তো চলে যান টালিগঞ্জ, চলে যান সন্তোষপুর, চলে যান বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান। আমার তো এখনো মনে আছে 90-এর দশকে আমি, আমার বন্ধুবর, আমার খুবই বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী, তখন তিনি এমএলএ ছিলেন, আমাকে মন্ত্রেশ্বরের বাড়িতে নিয়ে গেছিলেন। সে কি রাস্তাঘাট, কাঁচা রাস্তা, ওটা ওর আদি বাড়ি, ও অ্যাকচুয়ালি মন্ত্রেশ্বরের ছেলে। আমি গিয়ে দেখেছি সেদিনের রাস্তাঘাট, আর বছর কয়েক আগে সেখানে আমার যেতে হয়েছিল। আমি গিয়ে দেখলাম সেই রাস্তাঘাট হাজার চেনা যায় না। আজকে বলুন না, কোনো একটা রাস্তা দেখিয়ে বলুন এই রাস্তাটা কাঁচা। আপনি জিটি রোডের কি অবস্থা ছিল, আজকে জিটি রোড কি করেছে? হেল এন্ড হেভেন ডিফারেন্স করে দিয়েছে। রাস্তা মানেই তার পাশে আলো, আর কোনো একটা জাংশন মানেই সেখানে একটা হাইমাস লাইট। সমস্ত পার্কগুলোকে আলো দিয়ে সাজানো হয়েছে। সমস্ত কলকাতার রাস্তাকে আধুনিক করে দেওয়া হয়েছে। কলকাতার রাস্তায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করেছে, সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজে। কেন পারেনি বাংলার সিপিএম গত 34 বছরে এই কাজগুলো করতে? রাস্তাঘাটের উন্নয়ন করলো না, পার্কের ডেভেলপমেন্ট করলো না, পুকুরগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, তার চারপাশে লাইট দিয়ে ঘেরা হয়েছে, রেলিং দিয়ে। হাজার হাজার প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েতে গিয়ে দেখবেন, হয় পার্ক, না হলে পুকুর বাঁধানো, না হলে নতুন ঠান্ডা জলের মেশিন, একের পর এক করেছে। এগুলো এসছে কোথা থেকে? মানুষ সিপিএম এর সময় জানতো না যে এমপি ল্যাড বলে একটা বস্তু আছে, এটাকে গোপন করা হতো। একটা স্কুল বিল্ডিং ভেঙেছে, সেটা ঠিক হবে কি হবে না এমপি ল্যাডের টাকায়, তা ঠিক করতো ব্রাঞ্চ অফিস বা পার্টি অফিস। পার্টি অফিস যদি অ্যাপ্রুভাল দেয়, এই স্কুল ভাঙিয়া গিয়েছে, ইয়াকে আপনি 2 লক্ষ টাকা দিই, তবে সেই ব্রাঞ্চ সেক্রেটারি লিখে দিলে সেই স্কুল টাকা। That system has totally been changed. আজকে আমাদের এমপিরা, মানে পশ্চিমবাংলায় এখন যারা এমপি আছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যারা এমপি,
তারা এলাকায় এলাকায় তার এমপি ল্যাডের টাকা দিয়ে কি করেনি? হাইমাস লাইট মানেই এমপি, পার্ক উন্নয়ন মানেই এমপি, ঠান্ডা জলের মেশিন মানেই এমপি ল্যাডের টাকা। বহু জায়গায় বহু কাজ এমপি ল্যাডের টাকা হয়েছে। রাজ্য সরকার তার আয় 2011 সাল আমার মনে আছে বোধহয় 20,000 কোটি টাকা রাজস্ব ছিল। এখন সেটাকে নাও ইট ইজ ইনক্রিজ টু 3 টাইমস, 60,000 কোটি টাকা। তার মানে তার আয় বাড়িয়েছে। এ কিন্তু আমি জিএসটি ছাড়া বলছি। এবার জিএসটি যোগ হয়, এখন তো জিএসটির অনেক হাজার হাজার কোটি টাকা পাওনা দেয়নি। এক আমফান আর করোনার এই তাণ্ডব চলছে, রাজ্য সরকার খরচা করেই চলছে। তাই রাজ্যের এই যে গরিব মানুষের এই যে ডেভেলপমেন্ট, এই যে প্রায় 66টা প্রকল্প, তার মাধ্যমে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়ন মানুষ দেখছে। রাস্তাঘাটে গেলেই বোঝা যায় আগের আমল আর 34 বছর আগেকার বাংলা আর আজকের বাংলায় আকাশ পাতাল তফাৎ। ভাবতে পারেন আজকে পশ্চিম বাংলায় যে পরিমাণে এই করোনা অধ্যুষিত, পশ্চিমবাংলা শুধু না, ভারতবর্ষের একটা স্টেট নেই তাই একের পর এক পুরস্কার, খাদ্য উৎপাদনের পুরস্কার বলুন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বলুন, নতুন কর্মদিবস তৈরি করায় বলুন, বন্ধ অবরোধ তুলে দেওয়ায় বলুন, পশ্চিমবাংলা এক নম্বর। আর বাংলার মানুষ তা পদে পদে টের পাচ্ছে। টাইম বাউন্ডেড ওয়ার্ক, একটা প্ল্যান সাবমিট করবেন, এত দিনের মধ্যে প্ল্যান স্যাংশন হবে। যদি তা ঠিক না থাকে, তাকে আবার সেটা ফিরিয়ে দিয়ে বলা হবে আপনার এটা ঠিক হয়নি, আপনার একটা নো অবজেকশন পড়েছে, আপনি নো অবজেকশন উইথড্র করেন, আপনার একটা অবজেকশন পড়েছে, আপনি অবজেকশনটা উইথড্র করে আসুন। আজ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা ভারতবর্ষকে পথ দেখায়। সারা ভারতবর্ষের জিডিপি যা, তার ডাবল দিলে পশ্চিমবাংলার কন্ট্রিবিউশন। সারা ভারতে 5% যদি জিডিপি হয়, এটা ছিল এক সময়, আমি 18 সালের কথা বলছি, পশ্চিমবাংলার জিডিপি ছিল 10%। তাহলে পশ্চিমবাংলা এগোচ্ছে, বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ আজকে বেনিফিটেড হচ্ছে বলে বাংলার সিপিএম কে মানুষ পরিত্যাগ করেছে। বাংলার সিপিএম দেশাত্মবোধ ব্যাপারটা বাংলার সিপিএম এর কাছ থেকে বাংলার যুব সমাজ আজও শিখতে পারেনি। ওদের দেশাত্মপ্রেমী তো ছিল না। একটা সিপিএম এর মানে 62 সাল চীন ভারতকে আক্রমণ করলো, সিপিএম এর নেতারা বললেন না, ভারত চীনকে আক্রমণ করেছে। এইরকম কোন পার্টি দেখেছেন ভারতবর্ষে? আমার ভারতবর্ষে থাকবে, আমার ভারতবর্ষে খাবে, আমার ভারতবর্ষের পড়বে, আর চীনের দালালি করবে। ভারতবর্ষের মানুষ এটা ভালো চোখে নেয়, বাংলার মানুষ এটা ভালো চোখে নেয় না। আর নেয় না বলি, দেখবেন ওদের অতীতের ইতিহাসটা ছিল ভুলের ইতিহাস। রবীন্দ্রনাথকে ভুল যাওয়া কবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীকে যারা একসময় বলেছিল তোজোর কুকুর, সেই রাজনৈতিক দল যারা 34 বছর রাজত্ব করে বাংলার মানুষের পারচেজিং পাওয়ার বাড়াতে পারেনি, বাংলার মানুষ তাদের কি করে বিশ্বাস করবে? তাই বাংলার মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে। এমনিতে করেনি। যখন কম্পারেটিভ স্টাডি শুরু করলো বাংলার মানুষ, কিছুই পেত না। আরে আমি রেশনটা তো পাই, আরে আমার বিধবা, আমার বোবা মেয়েটা সে একটা পেনশন পায়, আমার বাবা শিডিউল কাস্ট, সে 60 বছর হয়ে গেছে, সে একটা পেনশন পায় 1000 টাকা। এই যে কর্মকাণ্ডগুলো, বাংলার চাষি চাষ করার জন্য ইনস্ট্রুমেন্ট পায়, বাংলার মৎস্যজীবী মানুষ চাষ করার জন্য চাল, তারপর বড় বড় হাড়ি, যা যা লাগে সেগুলো বাংলা সরকার তাদের দেয়। চাষিদের বাঁচাবার জন্য ক্রপ ইন্স্যুরেন্স। আজকে খাদ্যের সংগ্রহ বামফ্রন্টের আমলে যা ছিল তার থেকে দ্বিগুণ হয়েছে। খাদ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাংলার খাদ্যের এক বিরাট ভান্ডার গড়ে তুলেছেন।
আজকে দেখবেন করোনায় যে চাল দেওয়া হয়, বাংলার চাষিদের উৎপাদিত চাল, সেই চালগুলো রেশন দোকানে দেওয়া হয়। দয়া করে একবার মিলিয়ে নেবেন যে রেশন দোকানের চালের কোয়ালিটি এখন কি, একবার মিলিয়ে নেবেন। তাই আপনাদের বলছি, এই কারণে বাংলার মানুষ সিপিএমকে আজ আর চায় না, যারা সোসাইটিকে ভাগ করে। 34 বছর যারা দেখলো বাংলায় সিপিএম, যারা জীবন কাটলো, যারা যৌবন কাটলো, যারা বাংলার অর্থনৈতিক চাকাটাকে পেছন দিকে ঘুরিয়ে দিল, যারা বাংলার শিক্ষাকে অশিক্ষায় পরিণত করলো, যারা বাংলার স্বাস্থ্যকে অস্বাস্থ্যকর জায়গায় ফেলে দিয়েছিল, সেই রাজনৈতিক দলের আর কোনো মরাল গ্রাউন্ড নেই মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে মুখ দেখাওয়ার। আর বাংলার মানুষও সিপিএমের ওই মুখ দেখতে চায় না বলে আজ সিপিএম বাংলার মানুষের কাছে পরিত্যক্ত, এটা নিশ্চিত। এই ছিল তোমার যে প্রশ্ন, যে মেয়েটি প্রশ্ন করেছে তার উত্তর বোধহয় আমি দিয়েছি। এবার আমি বলেছিলাম যে আমি জিডিপি নিয়ে আলোচনা করি। জিডিপি নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে নিই, দুটো জিনিস মানুষকে বুঝতে হবে, দুটো জিনিস মানুষকে বুঝতে হবে। একটা হচ্ছে রপ্তানি আর একটা আমদানি। আচ্ছা, যে কোনো একটা রাষ্ট্র, একটা দেশ, দেশের মূল কাজ কি? ডেভেলপমেন্ট, উন্নয়ন, বিকাশ। কার জন্য? ভারতবর্ষের জনগণের জন্য। মূল কাজ কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এর প্রত্যেকটার সাথেই ইন্ডাস্ট্রির একটা যোগ আছে। যেমন ধরুন, আপনি যদি খাদ্যের কথা বলেন, তেল, নুন, ডাল, চালটা বাদ দিন, চালটা উৎপাদিত হয়, উৎপাদন হয়ে আমরা কিনে নিই, সে রেশনেই পাই কিংবা বাইরে থেকে কিনি। নুন, তেল, মশলা, সব, হলুদ, লঙ্কা, জিরে, প্রত্যেকটার সাথে একটা করে ইন্ডাস্ট্রি জড়িত। নুনের ইন্ডাস্ট্রি, মশলার ইন্ডাস্ট্রি, হলুদের ইন্ডাস্ট্রি, লঙ্কার ইন্ডাস্ট্রি। যা কিছু কিনতে যাবে, অর্থাৎ খাদ্যের ব্যাপারে সবকিছু একটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। যদি আপনি স্বাস্থ্যে আসেন, একটা হসপিটাল মানে বড় একটা ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে লোহা, সিমেন্ট, স্টোন চিপ, বালি, বিশাল ইন্ডাস্ট্রির সাথে। স্বাস্থ্যের ইকুইপমেন্টস, সে স্ক্যান বলুন, ইসিজি বলুন, ওটাকে কি বলে, ভেন্টিলেশন সিস্টেম বলুন, ভেন্টিলেটর বলুন, এই যে সমস্ত জিনিসগুলো, এমআরআই মেশিন বলুন, সবগুলোর সাথে কিন্তু এক একটা ইন্ডাস্ট্রি যুক্ত। এক একটা ইন্ডাস্ট্রি এক একটা জিনিস তৈরি করে। শিক্ষা, সেই বিল্ডিং, সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই ইটবালি চুনসুরকি, সেই কাগজপত্র, বই, খাতা, পেন্সিল, ডাস্টার, চক, সব কটার সাথে একটা করে ইন্ডাস্ট্রি যুক্ত। অর্থাৎ আমরা যদি ভারতবর্ষের মানুষ এর মধ্যে যত যুক্ত হবে, তত সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, রাষ্ট্রের জন্য উৎপাদন করতে পারবে। রাষ্ট্রের উৎপাদন, রাষ্ট্রের প্রয়োজনে যতটা লাগে তার বেশি যদি কিছু থাকে, সেইটাকে আমরা বিদেশে বিক্রি করি। এই যে বিক্রি করি, এইটাকে বলা হয় রপ্তানি। এই সবই করা হয় ইন টার্মস অফ ডলার। আমার টাকায় অন্য কিনবে না, ডলারে এক্সচেঞ্জ হয়, বোঝাবো সেটা। আবার যখন আমার যে জিনিসে ঘাটতি আছে, আমি জিডিপি বলছি, আমার যে জিনিসে ঘাটতি আছে সেই জিনিসটা আমাকে আমদানি করতে হয়। যেমন প্রায় 87% একটা দেশ চলার জন্য পেট্রোল ইনএভিটেবল, পেট্রোলের দরকারই হবে। পেট্রোল বা পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট সমস্ত ভারতবর্ষকে আমদানি করতে হয় আরব দুনিয়া থেকে, ইন টার্মস অফ ডলার, ডলার দিয়ে। ঠিক আছে, এবার আমি আমদানি করি, তাহলে একটা রপ্তানি একটা আমদানি, এই আইডিয়াটা আমি দিতে পারলাম। যদি আমি দিতে পেরে থাকি, এইবার আসুন জিডিপি। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই ডোমেস্টিকের নিচে দাগ দিন। ডোমেস্টিক কথাটা কেন বলছে? এবার জিডিপি কাকে বলে বলেন? জিডিপি হচ্ছে একটা বছরে যত বস্তু উৎপাদিত হয়, বস্তু এবং সেবা যা উৎপাদন করে,
আমার দেশে যা উৎপাদিত হয় তার যে মানিটারি ভ্যালু, তার টাকার অঙ্কে তার যে ভ্যালু, যে মূল্য, সেটাকে বলা হয় সেই রাষ্ট্রের জিডিপি। বোঝাতে পারলাম না তো? আপনারা যদি বুঝে থাকেন ভালো, নাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরুন, আমি ধরে নিই, আমি বলেছি যে আমার রাষ্ট্রের মধ্যে, আমার ভারতবর্ষের মধ্যে সীমানার মধ্যে যা উৎপাদিত হবে, এবং এই উৎপাদিত বস্তু কিন্তু মনে রাখতে হবে ফিনিশড প্রোডাক্ট। যেমন একটা প্রাইভেট কারটাকে যখন ধরবো তখন তার স্ক্রু, বল্টু, ওই টায়ার, এগুলো কিছু ধরবো না। একটা ফিনিশড প্রোডাক্টের কত দাম, তার দামটাকে নিতে হবে। একটা পাউরুটিকে যখন ধরবো, যেটা আমি কনজিউম করছি শেষ মুহূর্তে, আমার কনজাম্পশন, আমি পাউরুটিটা খাবো, তাহলে পাউরুটিটা ফিনিশড প্রোডাক্ট। এইভাবে বস্তুকে ধরতে হবে। সেবা মানে ব্যাংক, ইন্স্যুরেন্স, শেয়ার, ডিবেঞ্চার, ইত্যাদি 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 ইত্যাদি। আমি সহজ করে বোঝাচ্ছি, আমি কিন্তু ইকোনমিক্সের ক্লাস নিচ্ছি না, কারণ আমি ইকোনমিক্সের লোক নই, আমি সায়েন্সের লোক। কিন্তু সিপিএম এর পাল্লায় পড়ে এক সময় আমাকে অরুণ সেনের ইকোনমিক্স কিংবা হরশঙ্কর ভট্টাচার্যের ইকোনমিক্স, তখন বাংলায় পড়তাম, এগুলো সাহায্য নিতে হয়েছে। এইবার জিডিপি যদি সহজে বোঝাই, ধরুন আমি ধরলাম আমার ভারতবর্ষের মধ্যে কিচ্ছু গত বছর উৎপাদন হয়নি। কি হয়েছে? এই 3টে কলম উৎপাদন হয়েছে, এই 3টে কলম, এই 3টে পেন আমার ভারতবর্ষ উৎপাদন করেছে, আর কিচ্ছু করেনি। এইটা করেছে ভারতবর্ষের একটা কোম্পানি, ভারত সরকারের একটা কোম্পানি, এইটা করেছে ওই পোষানের মামা, আর এইটা করেছে দেশীয় একটা সংস্থা। এবং প্রত্যেকটা পেনের দাম 100 টাকা। তাহলে 3টে পেনের দাম হলো কত? 100 টাকা করে 3টে, 3 দ্যাট ইজ 300। এই 300 টাকা হচ্ছে ভারতের জিডিপি। আমি বোঝাতে পারলাম? 3টেই কলম উৎপাদন হয়েছে, আর কিচ্ছু আমি ধরে নি, আমি যুক্তির খাতে ধরে নিলাম কিচ্ছু উৎপাদন হয়নি, এই 3টে কলম উৎপাদন হয়েছে। এই 3টে কলমের দাম 300 টাকা, একটা কলমের দাম 100 টাকা। এবার মনে রাখতে হবে, এই যে 100 টাকা দাম, এটা কে ঠিক করে দিয়েছে? এই দামটা ঠিক করে দিয়েছে সিএসও বলে একটা সংস্থা আছে ভারতবর্ষের, দিল্লিতে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাদের কাজ কি? আপনি বলবেন যে এই কলমে কি ভারতে উৎপাদন হয়? কত হাজার হাজার জিনিস, ইট, কাঠ, পাথর, এই আলমারি, এই এসি, এই ফ্যান, কত জিনিস, লক্ষ লক্ষ জিনিস উৎপাদন হয়। তাদের একটা জিনিস উৎপাদন হচ্ছে, এই কোনটার দাম কত, এর জন্য একটা বেস ইয়ার ঠিক করা হয়। আমাদের ভারতবর্ষের এখন বেস ইয়ার হচ্ছে 2011-12। সিএসও বলেছে 2011-12-তে ঠিক করে দিয়েছে যে এই কলমটার দাম 100 টাকা। তাহলে 3টে কলমের দাম হলো কত? 300 টাকা। এর পরের বছর, মানে গতবার এইটা 300 টাকা আয় ছিল, 300 টাকা জিডিপি ছিল। এবার একটা কোম্পানি বন্ধ হয়ে গেছে, পোষানের মামার কোম্পানি শেষ। তাহলে বাদ বাকি 2টো কোম্পানি, এই 2টো কোম্পানি 2টো তৈরি করেছে, আর কিচ্ছু তৈরি হয়নি ভারতে। কিন্তু এই 1 বছরের মুদ্রাস্ফীতির জন্য দাম বেড়ে কলমের দাম হয়েছে 150 টাকা। তাহলে 2টো কলমের দাম হলো কত? 300 টাকা। এর আগের বার 3টে কলমে 300 টাকা, 100 টাকা করে, আর এবার 150 টাকা করে 2টো কলম, একটা কোম্পানি বন্ধ হয়েছে। মানে পোষানের মামার কোম্পানি বন্ধ হয়ে গিয়ে দেখা গেল তার এমপ্লয়িরা বেকার হয়ে গেছে, সেই প্রসঙ্গে আমি এখনো যাচ্ছি না। তার মানে 2টো কোম্পানি 2টো উৎপাদন করেছে, তার ভ্যালু 300 টাকা, 150 গুণ 2। তাহলে আপনি বলতেই পারেন যে এর আগের বারও 300 টাকা জিডিপি ছিল, এবারও 300 টাকা জিডিপি। এটা কি ঠিক? না, আদৌ ঠিক নয়। দ্বিতীয়টা ঠিক নয়। প্রথম যে 3টে 100 টাকা করে বেচেছিলাম, তার দর ঠিক করে দিয়েছিল সিএসও। কিসে? ভিত্তি বছর কি ছিল? 2011-12-কে ভিত্তি বছর করে। তাহলে একটা ভিত্তি বছরের ভিত্তিতে একটা জিনিসের দাম যা নির্ধারিত হয়, তা যে কয়টা বিক্রি হবে, বিক্রির পরিমাণ 3টে 300 টাকা, এটাকে বলা হয় রিয়েল জিডিপি। দমদমে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর দিচ্ছি, দিস ইজ কল্ড রিয়েল জিডিপি। আর এই যে 150 টাকা করে, যার মধ্যে মুদ্রাস্ফীতি আছে 50 টাকা, দাম না বললে 150 হতো না,
এই যে মুদ্রাস্ফীতি সহজে দুটোর দাম 150, 300 হলো, এটাকে বলা হয় নমিনাল জিডিপি। এটাকে বলা হয় নমিনাল জিডিপি। তাহলে জিডিপি করকম? দুরকম, একটা রিয়েল জিডিপি, একটা নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি মানে কি? যার মধ্যে মুদ্রাস্ফীতি আছে। ধরে নয় থিওরিটিক্যালি যে আগেরটা তার মধ্যে মুদ্রাস্ফীতি নেই। 2011-12 সিএসও বলে দিয়েছে। সিএসওর কাজ কি? সিএসওর কাজ প্রত্যেক বছর একটা করে সূচি তৈরি করা, কোন জিনিসের কত দাম, কোন জিনিসের কত দাম। সিএসও আবার বিভিন্ন সংস্থা থেকে তার এই ফিডব্যাক গুলো পায়। এটা একটা বিশাল কর্মকাণ্ড। আমি সিএসওর ব্যাপারে যাচ্ছি না, আমি শুধু জিডিপি বোঝাচ্ছি। কারণ জিডিপি যদি না বোঝে একটা রাজনৈতিক কর্মী, তোমরা যদি না বোঝো জিডিপি, তাহলে বক্তৃতা করার সময় বলো আমাদের দেশের জিডিপি ফল করেছে, 5% এসছে, তুমি নিজেই বোঝো না জিডিপি কি। এইবার একজন প্রশ্ন করেছে, এবার জিডিপিটা কি করে মাপে, মানে এটার অনেক পদ্ধতি আছে। যেমন তুমি বলতে পারো যে এত জিনিস কি করে এগুলোর হিসাব করা হয়। 3টে ফ্যাক্টর আছে, অনুঘটক আছে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, কৃষি এবং কৃষিজাত সব এক জায়গায়, তার যা হলো, তার যা মূল্য নির্ধারিত হবে সেটা একটা রাখো। সেকেন্ডারি সেক্টর মানে উদ্যোগ, এই শিল্প থেকে যা যা হয় সেইগুলোর যা মানিটারি ভ্যালু, জিনিস যা উৎপাদিত হলো তার মানিটারি ভ্যালু রাখো, যত রকম উৎপাদন হচ্ছে। আর সেবাজনিত যেটা, দ্যাট ইজ টারশিয়ারি সেক্টর, তার যা মূল্য সেটা এক জায়গায় রেখে এবার যোগ করলে টোটাল জিডিপিটা পাওয়া যায়। জিডিপি দুভাবে মাপা হয়। একটা হচ্ছে জিডিপি at constant price, যেটাকে বলছি রিয়েল জিডিপি। অর্থাৎ ওই যে 11-12কে ভিত্তি বছর ধরে 100 টাকা করে পেন 3টে বিক্রি করেছি 300 টাকা, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস। আর জিডিপি মার্কেট প্রাইস মানে ইট ইনক্লুডস ইনফ্লেশন, সেটা হচ্ছে ওই যে 150, 300, ওইটা হচ্ছে জিডিপি এট মার্কেট প্রাইস। আমি বোধহয় জিডিপি বোঝাতে পারলাম। শুধু জিডিপিতে বারবার বলছি, আমার রাষ্ট্রের মধ্যে যেটা উৎপাদন হয়, ধরো শাহরুখ খান একটা ফ্যাক্টরি করেছে লন্ডনে, সেখান থেকে সে টাকা ইনকাম করে, সেটা জিডিপির মধ্যে আসবে না। আমার জিডিপি যখন ক্যালকুলেশন হবে, তখন শাহরুখ খান বিদেশে কি করেছে সেইটা ক্যালকুলেট করা হবে না আমার জিডিপি ক্যালকুলেশন। কিন্তু বিদেশের 5 জন যদি এখানে ইনভেস্ট করে থাকে, কোনো ফ্যাক্টরি করে থাকে, কোনো অর্গানাইজেশন চালায়, যেখান থেকে বেনিফিট হয়, যেখান থেকে টাকা আসে, সেটাকে জিডিপির মধ্যে ধরা হবে। এবার প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন করেছেন সোদপুরের, যে জিডিপি শব্দটা এলো কোথা থেকে? জিডিপি শব্দটা এসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। বহু দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে আস্তে আস্তে সেগুলো আবার রিভাইভ করতে শুরু করে। এই যে রিভাইভ করতে শুরু করলো, তাহলে একটা রাষ্ট্রের উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কি, উন্নয়ন বা অবনমনের মাপকাঠি কি? আমেরিকার একজন ইকোনমিস্ট উইলিয়াম, মোস্ট প্রবাবলি তার নাম, আমেরিকার একজন ইকোনমিস্ট, নাম করা ইকোনমিস্ট, আমি একটু নামটা বলছি, একটু বোধহয় সম্ভবত উইলিয়ামস, সাইমন্স, তার নাম ছিল সাইমন্স। তিনি 1935 থেকে 1944 সাল পর্যন্ত এই জিডিপি কনসেপ্টটা তিনি প্রথম অর্থনীতিতে দিলেন। 1945 সালে যখন IMF তৈরি হয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা বলল একটা রাষ্ট্রের উন্নয়ন বা অবনমনের, অর্থনৈতিক উন্নয়ন বা অবনমন, অর্থাৎ অর্থনীতির স্বাস্থ্যটা কেমন সেটা বোঝার জন্য জিডিপিকেই অ্যাকসেপ্ট করা হবে। সুতরাং তার প্রথম উদ্ভাবন যিনি করেন তার নাম সাইমন্স। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ জিডিপি। আমি বোধহয় তোমাদের বোঝাতে পারলাম। এবার একজন বলেছেন, সম্ভবত বারাসাতে, তিনি আমায় বলেছেন, দাদা আপনি জিডিপি তো বলছেন, কারণ আমি এগুলো নিয়ে আলোচনা করতাম, জিডিপি পার্সেন্টেজ আসে, পার্সেন্টেজে যেটা আসে সেটা হচ্ছে জিডিপির গ্রোথ।
গ্রোথ, আমার গ্রোথ কত পার্সেন্ট, জিডিপির গ্রোথ কত পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ আসে। যদি ধরে নিই, সহজ অঙ্ক সহজ, যদি ধরে নিই যে গত বছর, এর আগের বছর ভারতবর্ষের আয় ছিল 100 টাকা, মানে জিডিপি ছিল 100 টাকা, এবছর হয়েছে 110 টাকা, বাড়লো কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 110 যদি ফাইনাল হয়, ইনিশিয়াল 100, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100, এটা জিডিপি মানে পার্সেন্টেজ কম্পোজিশন যেভাবে করে শতকরা অঙ্ক, 110 বিয়োগ 100 বাই 100 গুণ 100, তার মানে 10%। এই 10%, 7%, 6%, এইগুলোকে বলা হয় গ্রোথ রেট। এটা দিয়ে বোঝা যায় যে একটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটা কেমন, রাষ্ট্রের ভেতরটা কাঠামোটা কেমন। যত জিডিপির পার্সেন্টেজ বাড়বে তার মানে হচ্ছে সেই দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই দেশের নতুন কলকারখানা হচ্ছে, সেই দেশের উৎপাদন বাড়ছে, সেই দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, তার রপ্তানি বেড়েছে। রপ্তানি যদি সবসময়, আমদানি ভালো না রপ্তানি ভালো? রপ্তানি ভালো। আমি বিক্রি করে যদি বেশি টাকা পাই, আর যদি কম টাকায় আমার কম টাকার জিনিস কিনতে হয়, সেটা যে কোনো রাষ্ট্রের পক্ষে ভালো, মানুষের পক্ষেও ভালো। তাই যে দেশ যত শক্তিশালী, দেখবে অর্থনৈতিক দিক থেকে যে দেশ যত শক্তিশালী, তার জিডিপির পার্সেন্টেজটা বেশি হয়, এবং তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অর্থাৎ বিদেশি মুদ্রার ভান্ডারটা যার যত শক্ত, তার জিডিপি অর্থাৎ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এমনি একটা জিডিপির ফর্মুলা আছে। এখন ব্যাপারটা কি হয়, আমি সত্যি কথা বলতে ইকোনমিক্স আমার সাবজেক্ট না, কিন্তু আমি জানি আমার এই প্রোগ্রাম অনেক ইকোনমিক্সের মাস্টারমশাই দেখবেন, তখন তিনি হয়তো বলতে পারেন যে আপনি এই কথাটা বললেন না। আমি কিন্তু আমার এই কথাগুলো শুধু পলিটিক্যাল কর্মীদের জন্য বলছি, যাদের এত ডিটেলস ইকোনমি না জানলেও চলবে। তবে জিডিপির একটা ফর্মুলা আছে, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এ। তার মানে সি মানে কি? কনজিউমার এক্সপেন্ডিচার, যোগ আই মানে কি? ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্ট, আর জি মানে কি? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, প্লাস এক্স মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এইটা করলে জিডিপি পাওয়া যায়। প্রোভাইডেড এর সবকটাই আমার দেশের মধ্যে হতে হবে। বাইরেরটা যদি ধরো, তখন আবার সেই ন্যাশনাল ইনকাম, জিএনপি, এইগুলো আসবে। আমি এগুলো নিয়ে মধ্যে ঢুকতে চাই না, শুধু জিডিপিটা বোঝাবার জন্য এইটুকুই তোমাদের বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটা রাষ্ট্রের বাউন্ডারির মধ্যে যা কিছু তৈরি হয়, যত বস্তু এবং সেবা তৈরি হয়, তার যে মানিটারি ভ্যালু, তার যা অর্থনৈতিক মূল্য, টাকায় কনভার্ট করলে যা হয়, দ্যাট ইজ দি জিডিপি। আর জিডিপির প্রিভিয়াস ইয়ার এবং এই বছরের জিডিপির পার্থক্য, তাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাও, প্রিভিয়াস ইয়ার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100, এইটা হবে জিডিপির গ্রোথ পার্সেন্টেজ। আমাদের দেশে কিন্তু জিডিপি, আমাদের দেশে নয়, অনেক দেশে জিডিপি দেখবে প্রত্যেক 3 মাস অন্তর ক্যালকুলেট করা হয়। বছর শুরু হয় কখন? বছর শুরু হয় 1 এপ্রিল থেকে, শেষ হয় 31 মার্চ। তাহলে 1 এপ্রিল থেকে 31 মার্চ, এই হচ্ছে বছর। প্রত্যেক 3 মাসে হয় একটা কোয়ার্টার, অর্থাৎ ধরো এপ্রিল মে জুন হচ্ছে একটা কোয়ার্টার। এই কোয়ার্টারে দেখা গেল আমার জিডিপি এসছে 4%। যেই জিডিপি কম আসে, মোটামুটি স্ট্যান্ডার্ড ধরতে পারো 8%, 10%, এগুলো যদি হয়, তাহলে ভারতের মতো কান্ট্রিতে ইট ইজ ভেরি গুড, এটা ভালো। এখন যদি 4% আসে, সঙ্গে সঙ্গে দেখবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা ঝাঁপিয়ে পড়ে, নতুন নতুন যোজনা দেয়, নতুন নতুন যোজনা। এই যোজনাগুলো দেয় এমনি না, যখনই জিডিপি ফেল করবে তখনই একটা যোজনা আসবে। সেই যোজনা যখন আসে, তখন মানুষ সেই যোজনার থেকে, সেই যোজনার সুযোগ নেয়, তার থেকে সে জিনিস টাকা পায়, টাকা পেলে সে জিনিস কেনে, জিনিস যদি কেনে রাষ্ট্র তার থেকে ট্যাক্স পায়, তার অর্থনীতির জায়গাটা করতে থাকে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, একজন বিখ্যাত নোবেল প্রাইজ হোল্ডার, তিনি বলেছেন বর্তমানে, মানে এই মার্চ মাসের আগেও জিডিপি খুবই খারাপ ছিল, এখন তো আর কোনো আলোচনা নেই, জিডিপি জিরো কিংবা মাইনাসে এসে রান করেছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইমিডিয়েট গরিব মানুষরাতে
6,000-7,000 করে টাকা দিয়ে দিন। তাতে যদি টাকা ছাপতে হয় ছাপুন, টাকা ছাপলে ইনফ্লেশন হবে। ইনফ্লেশন কন্ট্রোল করার অনেক মেজার, অনেক পদ্ধতি অর্থনীতিতে আছে। কিন্তু যদি একবার অর্থনীতি ধ্বংস হয়ে যায়, সে একটা রাষ্ট্র অন্তত 25 বছরে ঘুরে দাঁড়াতে পারবে না। তা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে তার অবস্থা কি আমি আর বলবো না, আপনি তার নিত্যদিনের সঙ্গী। জিনিসপত্রের কি দাম, বেকারির কি অবস্থা, কলকারখানা বন্ধ। শুধু একটা কথা বলি, আগস্ট মাসের শেষে হিন্দু কাগজের বিখ্যাত এডিটর, তার নাম হচ্ছে এন রাম, আমি গতদিনও বোধহয় কথাটা বলেছিলাম, এবং সমস্ত অর্থনৈতিক পণ্ডিত, সে রঘুরাম রাজন থেকে শুরু করে সুব্রমণিয়ম, সবাই বলেছেন আগস্টের শেষে শুধু কর্মচ্যুত শ্রমিকের সংখ্যা হবে প্রায় 3 কোটি এই ভারতবর্ষে। প্রায় 3 কোটি এই ভারতবর্ষে হবে। কোথায় গিয়ে দাঁড়াবো আমরা জানি না। তাই তোমাদের ভারতবর্ষের হরিবল কন্ডিশন বোঝাবার জন্য একটু জিডিপি কনসেপ্টটা দিয়ে দিলাম। আমি শুধু রাজনৈতিক কর্মীদের বলবো, জিডিপি মানে এইটুক ধরে নাও, আমার সীমানার মধ্যে, মানে ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মধ্যে যত বস্তু উৎপাদিত হয়, মানে ফিনিশড প্রোডাক্ট এবং সেবা উৎপাদিত হয়, তাকে যদি কনভার্ট করি, তার টাকায় মূল্য যা, তার মানিটারি ভ্যালু যা, সেইটি হচ্ছে সেই রাষ্ট্রের জিডিপি। আর গ্রোথ রেটকে পার্সেন্টেজ দিয়ে বোঝানো হয়। জিডিপির 4%, সেটা হচ্ছে গ্রোথ রেট। গতবার যা ছিল এবার মাইনাস গতবার বাই গতবার ইন্টু 100, পার্সেন্টেজ কম্পোজিশন অঙ্কর মতো করলে তুমি পেয়ে যাবে। আর ভারতে এই 4টে কোয়ার্টারে যে পার্সেন্টেজগুলো হয় তার অ্যাভারেজ করে বছরের শেষে জিডিপির পার্সেন্ট ডিক্লেয়ার করা হয়। আমি বোধহয় জিডিপিটা তোমাদের বোঝাতে পারলাম, আর একটুখানি বাকি আছে। গতদিন আমি কথা দিয়েছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের রুপি এবং ডলারের সম্পর্ক। 1947 সালে, এক সেকেন্ড, 1947 সালে $1 মানে 1 টাকা ছিল। অর্থাৎ আমেরিকার একটা জামা কিনতে গেলে $1 দিয়ে যদি কিনতে হয়, তখন আমার 1 টাকা ব্যাংকে দিতাম, ব্যাংক আমাকে $1 দিত, সেই ডলার দিয়ে আমি আমেরিকায় জমা দিয়ে বলতাম আমায় একটা জামা দাও। ঠিক আছে? আজকে সেটা 74 টাকা হয়েছে। 74 টাকা হয়েছে। এটা হয়েছে ইকোনমিক ক্রাইসিসের জন্য। ওই সেই একই জিনিস, এক্সপোর্ট যদি কম হয়, ইম্পোর্ট যদি বেশি হয়, যাকে বলা হয় কারেন্ট ডেফিসিট। এই শব্দটা একজন মানে জানতে চেয়েছেন, বোধহয় কে জানতে চেয়েছে? দুলু? না, বড়নগরে যে ছেলেটি জানতে চেয়েছে তাকে বললাম, এক্সপোর্ট যদি ইম্পোর্টের থেকে কম হয় তখন তাকে বলে কারেন্ট ডেফিসিট। ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম। এখন এই টাকার ভ্যালু দুভাবে ডিটারমিন করা হয়। একটা সরকার করে, ফিক্সড, অর্থাৎ গভর্নমেন্ট ডিসাইডস দি প্রাইস, গভর্নমেন্ট প্রাইস ডিসাইড করে। আর একটা ফ্লেক্সিবল, যেটা মার্কেট ডিসাইড করে। গভর্নমেন্ট ডিসাইড করতে 1993 সাল পর্যন্ত, তারপরে মার্কেট ডিসাইড করে। এখন বলি, এই যে 1 টাকাটা 74 টাকা, অর্থাৎ 74 টাকা ব্যাংকে জমা দিলে পরে আমাকে $1 দেবে, তখন আমি ওই 60টা কিনতে পারবো $1। তার মানে এখন 74 টাকা, তার মানে মানি ডিভ্যালুয়েট হয়েছে, অবনমন হয়েছে। মানে কি বলবো, মুদ্রার ভ্যালুর অবনমন হয়েছে। একটা রাষ্ট্রের মনে রাখতে হবে এটা কেন হয়। দেয়ার আর 4, মানে হাউ মার্কেট ডিসাইডস, কিভাবে মার্কেট এটাকে স্থির করে। যে রাষ্ট্রের ফরেন রিজার্ভ যত বেশি, তার কারেন্সির দাম বেশি। যে রাষ্ট্রের ফরেন এক্সচেঞ্জ, বিদেশি মুদ্রার ভান্ডারটা যার বেশি, তার মুদ্রার দাম বেশি। ইম্পোর্ট এক্সপোর্ট মানে আমার কত ডলার আমি জিনিস বিক্রি করে পাচ্ছি আর কত ডলার আমার চলে যাচ্ছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর ডিপেন্ড করে ইম্পোর্ট এক্সপোর্ট, আমি আগেই বলেছি। তাই ভারতবর্ষের যত
ওই একটা 74 টাকা মানে $1, এটা দেখলেও বোঝা যায় যে ভারতবর্ষের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এটা বুঝতে খুব বেশি কিছু লাগে না। নতুন ইন্ডাস্ট্রি হয়নি, নতুন ইনভেস্টমেন্ট হয়নি। আমরা যেটা করেছি, গলাবাজি করেছি, চিৎকার করেছি। এই যে প্রধানমন্ত্রী বিদেশ যান, প্রধানমন্ত্রী বিদেশ যান কেন? তিনি গিয়ে বিদেশিদের বলেন, আপনারা আসুন আমার দেশে, আপনি ইনভেস্ট করুন, যাতে আমার দেশের জিডিপি বাড়ে। আর আমার দেশের জিডিপি বাড়া মানে তখন কিন্তু দেখবে যত ইনভেস্ট হবে আমি ডলার বেশি পাবো, আমি যত জিনিস বেচতে পারবো তত আমি ডলার বেশি পাবো। আর ডলার বেশি পেলেই এই যে ইম্পোর্ট এক্সপোর্টের উপর কারেন্সির ভ্যালু ডিটারমিন করে, তখন এক্সপোর্ট যদি বাড়ে তখন আবার আমার কারেন্সির ভ্যালু বাড়বে। 74 টাকা হয়তো কমে 50 টাকা হয়ে যাবে। এইগুলো হয় অনেক সময়। তোমাদের রুপি বোঝাবার জন্য একটা জিনিস বলি, রুপি ডলার ভারত সরকার কিংবা যে কোনো সরকার নির্ধারিত করে। কি করে? হঠাৎ বললো আমার $1 মানে 1 টাকা ধরো। এবার ভারত সরকার বললো যে না 1 টাকা নয়, আমি না বললাম তোমার $1 মানে আমার 10 টাকা। ইচ্ছা করে ভারত সরকার এটা করলো। এর কারণ অনেক সময় বাইরের বিজনেস ধরার জন্য এটা করতে হয়। যেমন ধরো যদি বলি যে আমার দেশে 1 কেজি লোহার দাম, আমাদের লোহা প্রচুর, লোহা বাইরে এক্সপোর্ট হয়, আমার দেশে লোহার দাম 1 কেজির দাম 1 টাকা। তাহলে আগে কি ছিল? $1 মানে 1 টাকা যদি হয়, তাহলে আমেরিকান $1 দিয়ে আমেরিকা ভারতের থেকে 1 কেজি লোহা নিত। এবার ভারত সরকার বলল আমার মানি ভ্যালু কমিয়ে দিলাম, ডিভ্যালিউট করলাম, তোমার $1 মানে আমার 10 টাকা। তার মানে $1 এবার ওরা 10 কেজি লোহা পাবে। ভারত কি বোকা? ভারত চিন্তা করেছে এত বড় মার্কেট, এত বড় লোহা এক্সপোর্ট করার জায়গা আমি ছাড়বো না। কারণ চীন বলেছে যে $1 মানে 8 ইয়েন, মানে চীনের থেকে কিনলে $1 8 কেজি কিনতে পারবে, আর আমার থেকে কিনলে $1 10 কেজি কিনতে পারবে। তাই টোটাল মার্কেটটা আমি নিয়ে নেওয়ার জন্য, লোহার মার্কেটটা আমি লোহা সাপ্লাই করবো আমেরিকাকে। আর এরা যখন নেয় প্রচুর অ্যামাউন্ট নেয়, তাহলে প্রচুর ডলার আমার আসবে। এই কারণে গভর্নমেন্ট নিজে অনেক সময় মানির ডিভ্যালুয়েশন করে। কিন্তু আমাদের এখন যে অবস্থা, এটা মনমোহন সিং এর সময় একবার মনমোহন সিং করেছিলেন, সে সময় অর্থনীতিতে লাভ হয়েছে। এখন যে 74 টাকা, এটা কিন্তু অর্থনৈতিক দুর্বলতার জন্য, অর্থনৈতিক ক্রাইসিসের জন্য আজকে এই অবস্থা হয়েছে। আমি আপনাদের বোঝাতে চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝেছেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আগামী শুক্রবার আবার আমি আসবো।